আচ্ছা দেখো আমাদের পড়ার মধ্যে আর কোনো কথা হবে না। আমরা গত ক্লাসে এটা একটু দেখাইছিলাম কিন্তু দেখানো ছিল না, ওই যে পড়ানোর সময় দেখাইছি, ওই জন্য হয়তো বা কারো বুঝতে সমস্যা হইতে পারে। এই যে আমরা বলছিলাম যে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর কি, পি টাইপ সেমিকন্ডাক্টর কি, এটা আমরা একটু বুঝাইছিলাম এগুলো। আমরা বলছিলাম যে একটা বেসিক কথা যে ধরো যে কারেন্ট ফ্লো হয়, কেন ফ্লো হয় কারেন্ট? হ্যাঁ, ইলেকট্রনের চলাচলের জন্য কি কারেন্ট। তো এই যে এন টাইপ পি টাইপ, এটা হচ্ছে আমরা এগুলাকে আমরা আহ পরিবহন মানে পরিবাহিতা বাড়াবো আর কি। তাহলে আমরা কি করি, সিলিকনকে আমরা জানি সিলিকনের সর্বোচ্চ কক্ষপথে কয়টা থাকে? চারটা ইলেকট্রন থাকে। এটাকে আমরা যদি পাঁচ যোজি, যাদের বাহিরের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? পাঁচটা, তাদেরকে দিয়ে আমরা ডোপায়ন করি, মিশ্রিত করি, তখন ওটাকে বলে এন টাইপ। আর যদি আমরা সিলিকনকে, যাদের বাহিরের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? তিনটা, মানে তিন যোজি, যেমন আছে কি এই অ্যালুমিনিয়াম, বোরন, এদের দ্বারা আমরা ডোপায়ন করি বা মিশ্রিত করি, করে যদি পরিবাহিতা বাড়ায়, তাহলে ওটাকে আমরা বলি কি, পি টাইপ সেমিকন্ডাক্টর। মানে এটা হলো বেসিক কথা। তাহলে মোট কথা হলো, এন টাইপ হোক পি টাইপ হোক, দুইটাকে আমরা কি করি, দুইটা দুইটা জায়গায় সেম কে, সিলিকন, সিলিকন, এই সিলিকনের পরিবাহিতা আমরা বাড়াবো। তাহলে একবার করি আমরা পাঁচ যদি দ্বারা। পাঁচ যদি বলতে কি বোঝায়? যাদের বাইরের কক্ষপথে পাঁচটা অযুগ্ম ইলেকট্রন আছে, এগুলো হলো বেসিক কথা। আর তিন যদি কারা? যাদের বাইরের কক্ষপথে কয়টা? তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে এই যে এখন আমরা একটু বর্ণনার মধ্যে যাই। এই যে এন টাইপ, তাহলে আমরা এন টাইপ বলছি কি, সিলিকনকে মানে চার যোজিকে কয় কয় যোজি দ্বারা? পাঁচ যোজি দ্বারা আমরা ডোপায়ন করব। তাহলে এখন দেখো, এমনি বোঝা যায় ধরো যেহেতু যেহেতু সিলিকন কয়টা? চারটা। আর আমরা এটাকে পাঁচ যোজি, পাঁচ যোজি কি আছে, ধরো ফসফরাস পাঁচটা। তাহলে এই যে চারটা ইলেকট্রন, এই যে চারটা, এরা বন্ধন তৈরি করবে এখান থেকে চারটা। আর এখানে কয়টা আছে? পাঁচটা থেকে কয়টার সাথে? চারটার সাথে। এখানে চারটা ইলেকট্রন, সিলিকনের চারটা ইলেকট্রন, ফসফরাসের কয়টা? চারটার সাথে বন্ধন তৈরি করবে। এই যে চারটা সিলিকন বন্ধন তৈরি হইলো, তো বন্ধন তৈরি হইলে এই যে ফসফরাসে, ফসফরাসে ছিল কয়টা? চারটা নাকি পাঁচটা? পাঁচটা। দোলা মন নাই। তাহলে যেহেতু পাঁচটা আছে, তা পাঁচটা মধ্যে চারটা বন্ধন তৈরি করছে সিলিকনের সাথে, বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে এখানে মুক্ত আছে কয়টা? একটা। এই যে এটুকু যদি বুঝো তাহলে আর কিছুই লাগে না। এই যে দেখো, ফসফরাসের চারটা অযুগ্ম ইলেকট্রন, এর সাথে চারটা সিলিকন বন্ধন দ্বারা কি যুক্ত হয়, ফলে ফসফরাসের একটা ইলেকট্রন কি থাকে? মুক্ত থাকে, কারণ এই পাঁচটা ছিল, একটা মুক্ত থাকে। এই মুক্ত ইলেকট্রনটা কি করব? এই যে এই ইলেকট্রনের স্বভাব, কার স্বভাব? ওই কিছু কিছু মহিলা মেয়ে আছে না, ঈদের 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 শপিং এর সময় কিনবো একটা, যাইবো হইলো 10 দিন, যাইবো যায় ঘুরা ঘুরা, আম নামনি শুধু ঘুরবো ঘুরবো ঘুরে ঘুরে কিনবো একটা, যাবো 10 দিন যায় একটা একটা কিনবো। তো এর স্বভাব, এর স্বভাবও হইলো কি তার মতো, ঘরে বসে থাকে না, সারাক্ষণ মানে অযত্ন থাকলে ঘুরবো, কই কি আছে না আছে। যাই হোক, তাহলে এই একই করবো, এই মুক্ত ইলেকট্রনটা ফসফরাস ত্যাগ করব। এই ত্যাগ করলে কার, সিলিকনের পরিবাহিতা বাড়ে, কারণ আমরা তো ত্যাগ করা মানে কি, মুভ করব। আর আমরা তো জানি যে ইলেকট্রন মুভ করা মানে কি, ইলেকট্রিসিটি ফ্লো হওয়া। এটা তো বেসিক কথা, তাই না? তাহলে ইলেকট্রন ত্যাগ করবো, আর এই মুক্ত ইলেকট্রনটার কারণে কি হবে, সিলিকনের পরিবাহিতা, পরিবাহী হতে সে সে সাহায্য করে। এই সিলিকনকে আমরা কি বলি, ডপড সিলিকন আর কি, কারণ এটা ডোপায়ন করা হয়েছে একে। আচ্ছা, অর্থাৎ এভাবে সিলিকনটা কি হয়, বিদ্যুৎ পরিবাহী হয়। আর এই ধরনের কন্ডাক্টরকে আমরা কি বলি, এন টাইপ, এন টাইপ সেমি কন্ডাক্টর। এবং এটা চার্জ কি, কারণ এখানে অতিরিক্ত অতিরিক্ত আছে কি, ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি, ঋণাত্মক। তাহলে এবার চার্জ কি হবে, ঋণাত্মক। মানে এগুলো বুঝে বুঝে পড়ার জিনিস, ঠিক আছে? এরপর দেখো,
আচ্ছা, এন টাইপ কি বুঝছো? এন টাইপ বুঝলে এখন পি টাইপে এক কথায় পি টাইপও পারবা। কারণ আমরা একটু আগে বলছি যে দুই জায়গায় রূপায়ণ করি, তো হলো সিলিকন। তাহলে সিলিকন তো আমরা দেখছি যে সিলিকন হলো কয়টা, সিলিকন হলো চারটা। চারটা, চারটা। এখন আমরা তিন যোজি, তিন যোজি কারা? ধরো অ্যালুমিনিয়াম বা বোরন, অ্যালুমিনিয়াম বা বোরন যেটাই আমরা করি, সেটাই লেখো অ্যালুমিনিয়াম বা বোরন। এবারে আছে কয়টা সর্ববৈশিষ্ট্য স্তর অযুগ্ম? তিনটা। তাহলে এখন দেখো এই যে তিনটা, তাহলে এখন এখানে এই তিনটা, এই তিনটার সাথে কি হবে, মানে বন্ধন গঠন করবে। তাহলে এখানে কি থাকবে, সিলিকনে একটা তোমার অযুগ্ম ইলেকট্রন থাকবে। এই যে এখন দেখো আমরা একটু লেখার মধ্যে যাই, যে বোরন বা সিলিকন যাদের তিনটা ইলেকট্রন আছে, এখন কি করবে, সে সিলিকনের যে চারটা আছে, এই চারটা তিনটার সাথে কি সে বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এখন দেখো সিলিকনে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, আর এর কোনো ইলেকট্রন এক্সট্রা নাই, এর ফাঁকা ঘর আছে। কি আছে? ফাঁকা ঘর আছে। তুমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, দেখো যে এর কি আছে, থ্রি, থ্রি তো, কারণ থ্রিতে, থ্রিতে ডিও আছে, ডিতে তো অনেকগুলা নিতে পারে। ফাঁকা ঘর আছে না? ফাঁকা ঘর, আর ফাঁকা ঘরের চার্জ কি, প্লাস। ব্যাপারটা ইলেকট্রন নেগেটিভ। ফাঁকা ঘর বলতে ধনাত্মকটাকে বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে ধনাত্মক মানে হোল বলে। তাহলে এখানে কে থাকে, ইলেকট্রন থাকে না, কিন্তু ফাঁকা অরবিটাল থাকে বোরন বা অ্যালুমিনিয়ামে। তাহলে ফাঁকা ইলেকট্রন থাকে কোথায়, সিলিকনে। তাহলে এখন এই এই সিলিকনে, সিলিকনের না, আমরা সিলিকনের সাথে অ্যালুমিনিয়ামের করতেছি, অ্যালুমিনিয়াম বা বোরন যেটা যে কোনো একটা আর কি, বুঝো নাই, সিলিকনের। আচ্ছা, তাহলে এখন কি করবে, এখন এই যে এই বন্ধন একটা মাত্র ইলেকট্রন থাকে, আর এই বিষয়টাকে কি করে, ফাঁকা বা ধনাত্মক চার্জ যুক্ত কই যেন এখন এই যে অযুক্ত ইলেকট্রন ইয়ে করলো, একটা থাকে। আর হলো অ্যালুমিনিয়াম ফাঁকা অরবিটাল। হ্যাঁ, আমি তো ওটা বলতেছি। তাহলে এই যে ফাঁকা অরবিটাল, তাহলে এই যে এই তিনটা অযুগ্ম ইলেকট্রন দেখো, তিনটি সিলিকনকে এবং ফাঁকা অরবিটাল আরেকটি সিলিকনের সাথে কি করে, ওই যে এবার যে এক্সট্রা একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কার সাথে বন্ধন তৈরি করে, ফাঁকা অরবিটালের সাথে। কারণ অ্যালুমিনিয়ামে কি থাকে, ফাঁকা অরবিটাল থাকে। তাহলে এই যে এটার যে এক্সট্রা এক্সট্রা ইলেকট্রন আছে, এটা কি করে, এটার ফাঁকা অরবিটালের সাথে বন্ধনে আবদ্ধ হয়। আচ্ছা, তাহলে এই যে নতুন বন্ধনে আবদ্ধ হইলো, এই বন্ধনে, এই বন্ধনে ইলেকট্রন আছে কয়টা, একটা। কারণ ইলেকট্রন শুধু সিলিকন দিছে, এ তার ইলেকট্রন দিতে পারে নাই। ওই কথা বলছে যে এই বন্ধনে মাত্র একটা ইলেকট্রন থাকে। কিন্তু আগের, কিন্তু এর আগের এই যে এখানে তিন, তিনটা সিলিকন এর ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন তিনটা, অ্যালুমিনিয়াম বা বোরন যেটাই হোক, অযুগ্ম ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করছে, সেখানে প্রতিটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে। কয়টা করে, দুইটা। কিন্তু এই বন্ধনে একটা মাত্র, কারণ সিলিকন থেকে একটা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম ফাঁকা অরবিটাল এই একটা ইলেকট্রন। তৃতীয় বন্ধন কত করবেন, ফাঁকা 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 অরবিটালের চার্জ কি, ওটার সাথে এটা কার্যকরী, ওটা তো, ওটার সাথে এটা কার্যকরী, কারণ ওই যে এর ইলেকট্রন এর ইলেকট্রন বন্ধন গঠন করছে, সেটা দ্বারা কি বিদ্যুৎ প্রবাহ হয়েছে। এখন এটার কারণে বিদ্যুৎ প্রবাহিত হইব। কারণ কি, এই যে এখানে যে এক্সট্রা সিলিকনের একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন যখন এ বেড়ার সাথে বন্ধন গঠন করবে, এর ফাঁকা অরবিটালের সাথে, তখন বন্ধন গঠন করা মানে কি, সেখান থেকে ইলেকট্রনটা চলে আসলো, চলে আসলো ওই জায়গায় আবার একটা কি হবে, ফাঁকা জায়গা সৃষ্টি হবে না। একটা সিলিকনের যে একটা অযুগ্ম ইলেকট্রন ছিল, সে যে এখান থেকে চলে আসা কার সাথে, অ্যালুমিনিয়ামের ফাঁকা অরবিটালের সাথে বন্ধন গঠন করলো। তাহলে এখানে কি হইলো, এখানে এর ইলেকট্রনটা তো শেষ হয়ে গেছে, ইলেকট্রন যদি কোনো জায়গায় থেকে চলে যায় তাহলে ওইটা তো ফাঁকা। তাহলে ওইটা তাও কোন চার্জ, প্লাস চার্জ। আবার ওই চার্জকে, ওইটাকে ইয়ে করার জন্য আরেকটা অযুগ্ম ইলেকট্রন আসবে আরেকটা সিলিকন থেকে, এভাবে তো ফ্লোটা হবে। ওইটার কারণে মেইন বিদ্যুৎটা ফ্লো ফ্লো হয়। কারণ নিয়ম তো হলো এরকম, ইলেকট্রন যখন দেখছে যে ওই জায়গায় একটা ফাঁকা অরবিটাল আছে, সে সেখানে চলে যায়। সেখানে যে যখন চলে যায়, তখন তার যে অরবিটালটা ফাঁকা হয়ে যায়, এটা তখন তার এখানে কি করবে, আরেক দুষ্ট ইলেকট্রন সে যখন দেখে ওর অরবিটাল ফাঁকা, তখন সে আবার এখানে, মানে এটা হলো প্লাস, সে তো মাইনাস, তখন সে আবার এখানে চলে আসে। এইভাবে কি অনবরত অসংখ্য তোমার
এই যে ইলেকট্রনের ফ্লো চলতেই থাকে। এই যে এই কথাগুলো বলছে যে এই বিষয়টিকে আমরা কি বলি, ফাঁকা বা ধনাত্মক চার্জযুক্ত গর্ত মনে করা যেতে পারে। তাহলে পার্শ্ববর্তী পরমাণু থেকে একটা ইলেকট্রন এই গর্ত দখল করতে চায় এবং গর্তটিকে কি করতে চায়, সরাতে চায় আর কি। তাহলে এখানে দেখো, এই যে আমরা ওদিন দেখাইছিলাম, এখানে তোমার মনে হইতে পারে আমরা ওদিন বলছিলাম যে বোরনের পাশে তো সিলিকন আছে, এই বোরনের চারপাশে চারটা সিলিকন। তাহলে এটা কেমনে হইলো? এই যে আমরা ছবি আঁকছি না, এই যে এই বোরনের চারপাশে, প্রতিটা বোরনের চারপাশে কি এখন হইলো, এই যে দেখো চারটা সিলিকন। তাহলে আমরা এখানে আমরা কি দেখছি, এই যে বোরনের ফাঁকা অরবিটাল, এই ফাঁকা অরবিটালের সাথে আবার কে যুক্ত হয়েছে, সিলিকন। আবার একইভাবে এখান থেকে আবার কি হইলো, এই যখন দেখছো যে ফাঁকা, তখন এই যে সিলিকন থেকে একটা অযুগ্ম নিউট্রন আছে না, সে আবার কোথায় চলে আসলো, আবার এখানে চলে আসলো। এইভাবে তো বন্ধনটা, এভাবে কি মানে ইলেকট্রনটা যখন চলে যায় তখন সেখানে ফাঁকা অরবিটাল ফাঁকা হয়ে যায়, সেখানে আবার আরেকটা ইলেকট্রন কি চলে আসে। এভাবে তোমার জিনিসগুলা গঠিত হয়। এখন তোমার মনে হইতে পারে ছবি আঁকার সময় যে এখানে সিলিকনের চারপাশে তো দিলা, কিন্তু এই বোরনের চারপাশে তো নাই সিলিকন, আছে। আমরা ছবিটা তো কি ছোট করার জন্য আর কি, যে বোরনের চারপাশে কি সিলিকন, একেভাবে ফসফরাসের চারপাশে কি চারপাশে সিলিকন। ছবিটা তো ছোট করবা না, ছবি যদি তুমি আরো বড় করতে চাও তো লাগতে পারো, সমস্যা নাই, তোমার ইচ্ছা। তুমি আরো বড় করতে চাইলে যে এখানে এখন এখানে তুমি দিতে পারো, তোমার ইচ্ছা তুমি দিতে পারো। কিন্তু তুমি কত বড় করবে এটা, ছোট করার জন্য কি এই সাইজ দিল আর। মানে এইভাবে তোমাকে যদি বলে এন টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা হয় বা কিভাবে এদের পরিবাহিতা কি বলে, কি বলে, কিভাবে এরা পরিবাহী হয় বা কিভাবে তৈরি করা হয়, যেটাই বলো ওই একই কথা। কারণ মানে কিভাবে পরিবাহী হয়, এন টাইপ কিভাবে গঠিত হয়, কিভাবে পরিবাহী হয়, কিভাবে হয় তুমি এটা বলবা যে এই যে অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রনের ফ্লো এর কারণেই তো কি হয়, মানে পরিবাহিতা বৃদ্ধি পাইছে না। এই যে একটা ইলেকট্রন গেছে ফাঁকা অরবিটালে, আবার সেখানে ফাঁকা হয়ে গেছে, আবার আরেক জায়গা থেকে আরেকটা ইলেকট্রন এসে কি সেটা ফিল আপ করছে পার্শ্ববর্তী সিলিকন। তো এভাবেই তো হয়। তার মানে তুমি প্রশ্ন যেটা আসো, প্রশ্ন যদি বলে কিভাবে এন টাইপ গঠিত হয় বা পি টাইপ গঠিত হয়, এটার অ্যান্সার যা। তোমাকে যদি বলে যে কিভাবে পরিবাহিতা বৃদ্ধি করা যায়, সেটার অ্যান্সারও কি তা। তুমি শুধু যেটুকু বলবো ওই কথাটুকু তুমি বলবা। হুম। এই যে অবস্থান্তর ধাতু, এটা আমরা দেখাইছিলাম গত ক্লাসে। এটা আমরা দেখাইছিলাম, এটা কি, যে সকল মৌলে অরবিটাল কি মানে মৌলের আয়নিত অবস্থায়, কিন্তু স্বাভাবিক না। হ্যাঁ, যে কোনো মৌলের আয়নিত অবস্থা মানে সুস্থিত আয়নে যদি ডি অরবিটাল কি থাকে, আংশিক পূর্ণ থাকে। এখন বললো সুস্থিত আয়ন কি, আমরা তো জানি আয়ন বলতে কি বোঝায়, ইলেকট্রন দেয় বা নেয়, দিলে কি ধনাত্মক আয়ন, আর নিলে কি হয় ঋণাত্মক আয়ন। মানে ওই আয়নিত অবস্থায় যদি ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ মানে কি ডিতে মোট ইলেকট্রন ঢুকতে পারে কয়টা, 10টা। তাহলে আংশিক মানে কি এক থেকে 9টা। যদি পূর্ণতা হয় তাহলে ওই ধরনের মৌলগুলোকে আমরা কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। সাধারণত পদার্থ সারণীতে 1B থেকে 8B তে এরা পাওয়া যায়। আমরা এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা দেখবো তাহলে। এবং এই যে দেখো, তার মানে সব দ্বিবলক মৌলকে কি আমরা অবস্থান্তর বলতে পারি, পারি না। আমরা জানি দ্বিবলক মৌল বলতে আমরা বুঝি যাদের ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে, যাদের ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে ওরা দ্বিবলক মৌল সর্বশেষটা। কিন্তু দ্বিবলক মৌল হইলে আমরা অবস্থান্তর বলতে পারবো না, কারণ ডি তে যদি 10টা থাকে তাহলে কি অবস্থান্তর বলবা, বলবা না। ওই জন্য যদি এখান থেকে তোমাকে বলে যে সকল অবস্থান্তর মৌলই দ্বিবলক মৌল, কিন্তু সকল দ্বিবলক মৌল অবস্থান্তর মৌল নয়, তাহলে একটা ইলেকট্রন বিন্যাস লিখে তোমাকে এগুলো ব্যাখ্যা করতে হবে। এই যে ধরো আমরা এখানে একটা ইলেকট্রন বিন্যাস এখানে আছে, এই ইলেকট্রন বিন্যাসটা দেখো, এই ইলেকট্রন বিন্যাসটা দেখো যে কপার এবং কি জিঙ্ক। আজকে বেশি কথা বলবো না, কারণ আজকে আমরা এই অধ্যায়টা শেষ করব। দেখো কপার এবং জিঙ্ক। এখন এই যে কপারের ইলেকট্রন বিন্যাস,
এই যে কপার ইলেকট্রোমিনাস কত, এই দেখো 3d10 4s, এই যে 3d10 4s1। তাহলে এটা তো এটাকে আমরা কিন্তু অবস্থান্তর মূল্য বলবো না, কারণ অবস্থান্তর মূল্য মানে কি আয়ন বলছে। এটা কি আয়ন? এটা কিন্তু আয়ন না, এখন তো ইলেকট্রন ছাড়া নাই। এবারে তো যে কটা ইলেকট্রন আছে সবই আছে এখানে, এ কি ছাড়ছে ইলেকট্রন? একে আমরা বলতে পারবো না। এই যে একে বলতে পারবো, একে বলতে পারবো। দেখো এ ইলেকট্রন ছাড়ছে, কয়টা ইলেকট্রন ছাড়ছে? দুইটা। এখানে কয়টা ইলেকট্রন ছাড়ছে? দুইটা। তো এখন তুমি এখান থেকে দেখো, যদি দুইটা ইলেকট্রন ছাড়তে হয় তাহলে কই থেকে যাবে বলো তো? আমরা তো জানি ইলেকট্রন সর্বশেষ। এখানে তাহলে সবার বাইরে আছে কে? 4s। তাহলে 4s থেকে আসে একটা, তো একটা গেল, বাকি এরপরে যাবে কই থেকে? 3d থেকে। 3d থেকে একটা গেছে, তাহলে 9টা আছে, ওইটাই তো লিখছে এখানে। এই যে 4s এর সাইড একটা ছিল, আর নাই, শূন্য। 3d9। এখন এই যে কপার 2+, কপার কি, এটাকে আমরা কি বলি 2+, তাহলে কপার 2+, এটা একটা অবস্থান্তর মূলক। আর তোমাকে যদি এখন অবস্থান্তর ধাতুর কথা বলে বা মূলক কথা বলে, যাই বলো, তাহলে তো তুমি শুধু সংজ্ঞা দিলেই হবে না, সংজ্ঞা দিয়ে পাশাপাশি একটা ইলেকট্রোমিনাস দিয়ে তুমি এই কথাটা ব্যাখ্যা করতে হবে। এখন তুমি যদি এই কথাটা ব্যাখ্যা করতে যাও, তোমার কিন্তু 1 পেজ লেখা হয়ে যায়। কারণ কথা ব্যাখ্যা ব্যাখ্যা করতে গেলে তুমি কিসের কথা বলবা? তুমি আগে কপারের ইলেকট্রোমিনাসের কথা বলবা, বলবা যে শেষ কক্ষপথে এই যে এই কয়টা ইলেকট্রন আছে এটা দিতে আছে, কিন্তু আমরা তো জানি আয়নিত অবস্থায়। তো কপার সাধারণত কপারের যোজনী সাধারণত কত? ওই যে কপার আস ই, কপার সাধারণত মানে দুইটা, দুই না, 2 আর 3 নাকি 1 আর 2? 1 আর 2। কপার সাধারণত দুইটা যোজ্যতা, মানে এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। কপারের যোজনী সাধারণত কি হয়? 1 আর 2, 1 আর 2, দুইটা যোজনী প্রদর্শন করে। তাহলে কপার 1, যেটাকে আমরা Cu+ বলি, কিউ প্লাস, কিউ প্লাসকে আমরা বলতে পারি না, অবস্থান অবস্থান তো ধাতু বলতে পারবো। কারণ কিউ প্লাস মানে কয়টা, একটা সে ত্যাগ করছে। একটা ত্যাগ করলে তো 3d তে 10টা থাকে, কারণ একটা ত্যাগ করা মানে কি 4s1 থেকে যাওয়া। একটা ত্যাগ করা মানে 4s1 থেকে যাওয়া, তা 3d10 থাকলে কি অবস্থান্তর বলতে পারবো? পারবো না। তাহলে কপার 2+কে আমরা অবস্থান্তর ধাতু বলতে পারবো। তো এই কথাগুলো তুমি ব্যাখ্যা করতে হবে। অবশ্যই সাপেক্ষে কি আয়নিত অবস্থায়, স্বাভাবিক অবস্থা না তো। হ্যাঁ, আয়নিত করলে স্বাভাবিক অবস্থা তুমি বুঝবা না। আয়নিত করলে তখন কে তুমি বুঝবা, তাহলে এটা আয়নিত অবস্থা। তাহলে তোমাকে এরকম, তাহলে তুমি এরকম এর ইলেকট্রন মাসের ব্যাখ্যা দিবা। এরপর ইলেকট্রন গেলে কি অবস্থা হয়, অবস্থা হলে কয়টা ইলেকট্রন হয়, তারপর তুমি এর বলবা যে অবস্থান্তর কি অবস্থান্তর না। তারপরে এগুলো ব্যাখ্যা করতে, তার মানে তুমি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ব্যাখ্যা করলে তোমার একটু মানে লেখাটা বড় হইতেছে, তোমাকে মাস তো ফুল দিবে। কিন্তু তুমি যদি শুধু এক কথায় বলো যে সুস্থিত আয়নে যদি আংশিক পূর্ণ থাকে ডি অরবিটাল, তাকে অবস্থান্তর ধাতু বলা হয়, এই পর্যন্ত শেষ। উদাহরণস্বরূপ কপার, তো কপার কি অবস্থান্তর ধাতু নাকি? কপার 2+। তাহলে এই কথাগুলো তোমাকে মানে বলতে হয় ব্যাখ্যা। এই যে এই যে জিঙ্ক, এই যে দেখো কপার 2+, কপার 2+ কিন্তু অবস্থান্তর মৌল, কিন্তু জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল না। এই যে দেখো, কারণ কি, তুমি জিঙ্কের ইলেকট্রোমিনাস আমরা দেখাতেছি না, কারণ ইলেকট্রোমিনাস ফার্স্ট ইয়ার দেখাইছিলাম। তাহলে ইলেকট্রোমিনাস কপার সর্বশেষ দেখো 4 আছে, দুইটা আছে। আমরা তো জানি সাধারণত জিঙ্ক দুই অবস্থায়, মানে সাধারণত দুইটাই ইলেকট্রন দেয়। জিঙ্ক 2+ আকারে বেশি থাকে। আর জিঙ্কের যদি আমরা আয়নিত অবস্থায় দেখি, কোন অবস্থায় থাকে? এই জিঙ্ক 2+ এই অবস্থায় সাধারণত থাকে। তাহলে এই অবস্থায় যে 2+ মানে কি দুইটা ইলেকট্রন দান করবে। তাহলে দুইটা ইলেকট্রন দান করলে কই থেকে যায়? 4s2 তে। 4s2 থেকে যাবে না, কারণ 4s2 তে দুইটা আছে। তার মানে 4s2 থেকে দুইটা গেল, এর 3d10। তাহলে এটা কি আংশিক পূর্ণ? এটা পুরোপুরি পূর্ণ। তাহলে এই জন্য দেখো এইরকম কথাগুলা তুমি নিয়ম শিখবা। এখন তোমাকে এখানে যদি কপার না দিয়ে অন্য কিছু দেয়, যেটাই হোক, তুমি যে ইলেকট্রোমিনাস শিখছো সেই অনুযায়ী ইলেকট্রোমিনাস লিখে তুমি ব্যাখ্যা করে দিতে হবে যে অবস্থিত মৌল কি মৌল না। এই জন্য কেমিস্ট্রি হলো টপিক মুছতে হয়, ইয়া না, প্রশ্ন না। যে স্ক্যান্ডিনিয়াম দ্বিবলক হলো অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রোমিনাসে দেখবা যে তোমার বলছে দ্বিবলক মৌল হলো অবস্থান্তর নয়, তার মানে বোঝা যায় যে ওখানে আংশিক পূর্ণ ইলেকট্রন থাকে না। তুমি নিজেই দেখবা। কারণ এই আ- এটাকে আর ব্যাখ্যা করতে হবে? তুমি নিজে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রোমিনাসটা লিখে তুমি নিজে দেখবা।
এই যে এরকম যেমন আমরা তো হুবু হুবু এরকম পড়াই নাই, কিন্তু যদি এরকম আসে এগুলা লিখতে পারতো, কারণ আমরা টপিক বুঝাই। ওই তো মানে থিম তো ওইটাই। দ্বিবলক মৌল অবস্থান্তর মৌলের পার্থক্য, এটা দেখানো লাগবে। হ্যাঁ। সকল দ্বিবলক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল দ্বিবলক মৌল, এটা আর বুঝতে হবে। হ্যাঁ, ওই যে ওই দিন দেখানো ছিল না, ওই জন্য আর ইয়া করি না আর কি। এই যে ক্রোমিয়ামের এগুলো এগুলো তো আমরা ইয়ার সময় ইলেকট্রোমিয়াসের সময় পড়াইছি, তাই না? দেখছো? এই যে সাধারণত থ্রি ডিতে কয়টা? চারটা। কিন্তু ডি অরবিটাল কখনো কি মানে অর্ধপূর্ণ বা পূর্ণের কাছাকাছি থাকলে সে সে অবস্থা থাকতে চায় না। তখন সে কি করে? গ্রহণ করে, মানে মানে একটা সে পাশে যেখানে আছে সে একটা নিয়ে নিবে আর কি। এটা হলো অনেকটা হইলো, অনেক সময় আছে না তোমাদের মধ্যে অনেকে বাড়িতে সারাক্ষণ বিয়া 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 করো, এটা হলো অনেকটা হইলো এরকম মতো আর কি। পাশে থাকলে ছেলেরা বলে না, ছেলে করে এগুলা বললে জুতা দিয়ে বাইরে ঘুরাই। বাগায় কারে? বাগায় কারে বাগায়? আচ্ছা যাই হোক, তাহলে এই যে দেখো ওই জন্য D4 কি হয়ে গেছে, তার মানে এটা পারফেক্ট না, এটা এটা পারফেক্ট না, এটা হইলো পারফেক্ট, ঠিক আছে? মানে D4 বা D9 অবস্থায় কি থাকে না, তার পাশের থেকে একটা নিয়ে সে D4 থাকলে 5 হয়ে যায়। তাহলে এগুলা ইয়েতে আমরা পড়াইছিলাম। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে। প্রথম অবস্থান্তর ধাতুর মানে এই অবস্থান্তর ধাতুর গুলো পরিবর্তনশীল জারণ অবস্থা, ধাতু সমূহের কি পরিবর্তনশীল জারণ অবস্থা, এটা আমরা একটু দেখি। এগুলো ব্যাখ্যা করতে বলে, এগুলো বড় প্রশ্নের মধ্যে আসে। পুরো টপিকটা হলো বুঝার, এগুলা মুখস্থর কিছু না, বুঝলে তুমি লিখতে পারবা। তাহলে এখন দেখো, অবস্থান্তর ধাতুর মধ্যে আমরা সাধারণত কি দেখছি? ডি অরবিটাল। সাধারণত আমাদের এই যে মৌলসমূহের ইলেকট্রোমিশন আমরা কি দেখছি? ডিতে 1 থেকে 10টা, মানে অবস্থান্তর হইলে 1 থেকে 9টা, কিন্তু সাধারণত ডিতে ইলেকট্রন থাকে কয়টা? 1 থেকে 10টা। আর এসে কয়টা থাকে? 1 থেকে 2টা আর কি। ওই জন্য এই কথাগুলো লিখছে সাধারণত। যে অবস্থান্তর মৌল আছে যারা, আয়ন বলে নাই, অবস্থান্তর মৌল, মৌল আর আয়ন ভিন্ন কথা, ঠিক না? শুধু এটা মৌলের কথা বলছে, এই জন্য এখানে ডি 1 থেকে 10, 1 থেকে 2 বলছে। তো আমরা তো একটু আগে দেখছি না ইলেকট্রন বিন্যাসে, যে আবার আরেকটা কথা এখানে দেখো, N-1 ডি এর সাথে N-1, কিন্তু এস এর সাথে আবার কি এন, এই কথা কি বুঝছো? এই যে, হ্যাঁ, এই যে দেখো, এই যে ডিতে কত আছে? কত কত মানে কক্ষপথ সংখ্যা কত? 3। কিন্তু এস 4। তার মানে সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায়, তাহলে তার ডি তার থেকে এক কি হয়? কম হয়। যে দেখো না, এস হইলো কত? 4 নম্বর কক্ষপথ। ডি ডি হইলো কয় নম্বর কক্ষপথ? 3 নম্বর। তো এস কে যদি আমি কক্ষপথ বোঝানোর জন্য এন লিখি, তাহলে দিকে দিকে কত লিখবো? N-1 না, কারণ ওটা এক কম, এই জন্য ওখানে এই জিনিসটা। বু- একটাকে দেখছো না ডিতে, ডি ডির ডি ডির ওখানে তোমার কত নাম্বার শক্তি স্তর? শক্তি স্তরকে কি লেখছে? N-1। আর এস এর জায়গায় কি লেখছে শক্তি স্তর? শুধু এন। এন দ্বারা তো শক্তি স্তর বোঝায়, এটা তো জানো। তাহলে আমরা এস এর সময় আমরা কি দেখছি? এই যে কি বলে, এস এর সময় আমরা অ- শুধু এন নাম্বার শক্তি স্তর ছিল। আবার ডি এর লগে কি লিখছে? N-1। তো তো আমরা কোন একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস যদি করি, তখন আমরা দেখি যদি সর্বশেষ ইলেকট্রন এস এ যায়, তাহলে এই যে এস, এ এস এ দেখো এখানে দেখা যায় এস এর আগে কত কত নাম্বার কক্ষপথ?
4 নাম্বার কক্ষপথ। আর যে ডি, ডি এর কক্ষপথ নাম্বার কত? 3। এস এর লগে যে ডি থাকে, এদের কক্ষপথ নাম্বার, এস এরটা থাকে এক বেশি, ডি এরটা থাকে কি এক কম। এই জন্য এখানে এটা বুঝাইছে যে এন সমান সমান যদি 4 হয়, তার এন মাইনাস ওয়ান সমান সমান কত? 3। তা এটা দ্বারা এটা বুঝাইছে, তার মানে এটা হলো, এটা যদি এস হয় তাহলে এটা হবে কি ডি। এই যে দেখো না, এস যদি 4 হয়, এই যে ডি 3, সব জায়গায় এরকম। এই যে দেখো না এখানে, এই যে এটা তো আর নাই, 2D তো নাই, এই জন্য এখানে দেখানো যায় না। সব জায়গায় একই অবস্থা। এই যে দেখো S4, D3, মানে এটা হলো শক্তি স্তর। মানে সর্বশেষ ইলেকট্রন যদি এস এ যায়, এস যদি 5 নাম্বার কক্ষপথ হয়, শক্তি স্তর হয়, তাহলে ডি হইব কি 4 নাম্বার। ওই জন্য ওখানে এন মাইনাস ওয়ান দ্বারা বুঝাইছে। এখন পরীক্ষা তোমার লেখার সময় তো এগুলো না বুঝলে তো সমস্যা। কারণ এই যে এখানে ডির লগে লিখছে N-1, আবার এস এর লগে লিখছে এন, তাহলে এটা যদি না বুঝো ইলেকট্রন বিন্যাস থেকে, তাহলে হলো কেমনি? এই জন্য এই কথাটা আমরা বলছিলাম। তার মানে দেখো, এইসব ধাতুর এস অরবিটালের ইলেকট্রন দুইটা কি অপসারণের পরে, দুইটা থাকুক একটা থাকুক যাই করে থাকুক, অপসারণের পরে পরবর্তীতে কি করবে? আমরা এতক্ষণ যে কথাগুলো বলে আসছি না, এই কথাগুলাই এখন এখানে বলছে। এখন এগুলা বড় প্রশ্নের মধ্যে আসে যে পরিবর্তনশীল জারণ অবস্থা ব্যাখ্যা করতে বলে। এখন আমরা যে কথাগুলো বলছি ওই কথাগুলো এখানে আছে। এখন এই কথাগুলা একটু বুঝে বুঝতে হবে। তা আমরা তো এই জানি যে সবসময় বাইরের কক্ষপথ থেকে কি আগে দিতে হবে, বাইরের কক্ষপথ থেকে দেওয়ার পরে এরপরে তার পরেরটা থেকে দিতে হবে। তো বাইরে তো অলওয়েজ এখানে কি আছে? এস। কি আছে? এস, কারণ এস তো এন নাম্বার কক্ষপথ, আর ডি হলো N-1, তার চেয়ে এক কম। তবে সবার আগে এস থেকে যাবে, তারপর এটা থেকে যাবে। ওই কথাটা বলছে যে এস এ যদি দুইটা থাকে, কে কে আসছে নাকি? এস এ যদি দুইটা থাকে, দুইটা অপসারণের পর যদি আরো অপসারণ করতে হয়, তখন সেটা অপসারণ করবে কই থেকে? এই ডি থেকে অপসারণ করবে। ওই কথা বলছে যে করার পরও পরবর্তীতে ডি অরবিটাল ইলেকট্রনও কি অপসারিত হতে পারে। সবসময় কি হবে? একটা আমরা জিঙ্কের ইলেকট্রন দেখছি, জিঙ্ক থেকে এস থেকে দুইটা গেছে, ফোর এস থেকে ডি থেকে কি গেছে? যায় নাই। কিন্তু আবার কপারের সবাই ঠিকই গেছে। তো সবার তো যাইবো না, কারণ সবার তো প্রবণতা এক না, সবাই সমপরিমাণ ইলেকট্রন ছাড়ে না। যার নেচার হলো কি যে এরকম সে করে ছাড়বে, মানে মানে দরকার হলে পারে আর কি। ওই জন্য বলছে বই স্তরে এনএস অরবিটাল ও এন মাইনাস ডি অরবিটালের ইলেকট্রনের শক্তির পার্থক্য। তার মানে দেখো, বলছে এই যে এনএস অরবিটালের ও এত ইলেকট্রনের শক্তির পার্থক্য, এত অরবিটাল ও এত অরবিটালের শক্তির পার্থক্য হচ্ছে কি অনেক কম। তাহলে ওদের শক্তির পার্থক্য কি? এনএস এবং এনপি যারা আছে, এদের শক্তির পার্থক্য তুলনায় অনেক কম। ফলে এদের ইলেকট্রনটা কি সহজেই ত্যাগ করতে পারে। মানে এখানে মোট কথা হইলো, এরা হইলো অনেক কথা হইলো, সহজ কথাটা একটু ঘুরে পেঁচায় বলে। কথা তো ওই একটাই, যে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে না। বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন কেন যাবে? নিউক্লিয়াস থেকে যদি বাইরের কক্ষপথের উপর আকর্ষণ বেশি থাকে, তাহলে ইলেকট্রন যাইতে পারবো? ওদের মধ্যে শক্তির পার্থক্য যত কম তত তাড়াতাড়ি কি, ওই যে বললাম না যে এই যে রিয়াতে যদি টার্গেট থাকে তার ইমেল নিয়ে ভাইগা যাইবো, তাইলে তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে সে দিতে পারবে না। আর তোমরা যদি এই যে জুই মতো জিমাও, তাহলে হে কি করবে? আসতে করবে চলো, চলে যাইবো। তো জিনিসটা এরকম, শক্তির পার্থক্য যত কম তত তাড়াতাড়ি সেই ইলেকট্রন দিয়ে দিবে, পার্থক্য যত বেশি নিতে তত কি হিমশিম খেতে হবে। ওই জন্য বলছে যে এদের যেহেতু পার্থক্য অনেক কম, ওই জন্য বলছে এদের এইসব অরবিটালের ইলেকট্রন গুলা কি পি এর তুলনায়, পি এর তুলনায় পি এর তুলনায় এদের, এই যে এদের পি এর তুলনায় এদের শক্তির পার্থক্য কি কম। বেটারা, পি এর তুলনায় এদের শক্তির পার্থক্য কম, এই জন্য এরা সহজ ইলেকট্রন দিতে পারে। ওই জন্য বলছি ইলেকট্রন সহজলভ্য। সহজ কথা শেষ। অধিকাংশ অবস্থান্তর মৌলের যে ডি অরবিটাল কি অসম্পূর্ণ থাকে, ফলে এই ডি অরবিটালে ইলেকট্রন অবসানের পর সহজেই, হ্যাঁ, কোন- ওই জিনিসটা একই, এক প্রিন্টিং মিস্টেক, একটা জিনিস বুঝার পরও যদি টাইপিং মিস্টেক হয়, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে হবে না যে কি বুঝাইছে। তাহলে দেখো অধিকাংশ মৌলের এত অসম্পূর্ণ থাকে, ফলে N-1 ডি অরবিটালে ইলেকট্রন অপসারণের পর সহজেই কি
এরা অর্ধপূর্ণ, মানে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যায়, ত্যাগ করতে করতে আস্তে ধীরে অর্ধপূর্ণতা আসবো না? কারণ ইয়া মানে কি, ধরো 1 থেকে 9টা, তোরা ওই বেটা লাস্টে 6টা আছে, এবারে একটা ত্যাগ করলে কই যাইবো? আর আমরা তো জানি ডি অরবিটাল সবচেয়ে বেশি সুস্থিত। সুস্থিত কখন হয়? অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায়, মানে D5 এবং D10 অবস্থায়। তো যাদের আংশিক পূর্ণ আছে এরা তো ওই যে ত্যাগ কইরা কইরা, তো 7টা আছে, 2টা ত্যাগ কইরা কি করব, পাইবে আস ওই কথা বলছে যে এরা আস্তে আস্তে যেহেতু অসম্পূর্ণ থাকে, ইলেকট্রন ত্যাগ করতে 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 সাধারণত কি হইব, অর্ধপূর্ণ হওয়ার জন্য কময় কি করে, ইলেকট্রন ত্যাগ করে করতে পারে। এনএস এর এনএস এর মতো, মানে এস অরবিটালের মতো, ওই কথাটা তো বলছে। তো কভার ক্ষেত্রে এটা এমনটি হয় না আর কি। আমার কথা কি বুঝছো? বুঝে নাই অনেকে। ইলেকট্রন ত্যাগ করলে তো তার কমবে না। দিতে যদি ধরো 8টা আছে, ত্যাগ করলে তো কমবে, কমতে কমতে এক সময় কি 5-এ আসতেও পারে। ওই জন্য বলছে মানে এরা দিতে 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 সাইজে 5-এর কত, ওই যে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ মানে 5, অর্ধপূর্ণ মানে কত, 3D5, এই 5 হইতে চায়। ওই জন্য ইলেকট্রন গুলো ত্যাগ করে আর কি, ত্যাগ করা। কারণ স্বাভাবিক সে, এই যে আমরা যে বলি ইলেকট্রন দেওয়া বা নেওয়া, কেন দেয় কেন নেয়, এটা কি এমনি? স্বার্থ আছে। যার ইলেকট্রন দিলে সে সুস্থিতি অর্জন করতে পারবে, সে ইলেকট্রন দেয়। যার নিলে সে সুস্থিতি অবস্থা অর্জন করতে পারবে, সে নেয়। এটা বুঝতে হবে, এমনি দেয় না, এমনি নেয় না। তো, হ্যাঁ, তাহলে এখন দেখো, তাই অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা কি কি করে, প্রদর্শন করে। দেখো, স্ক্যান্ডিয়াম ব্যতীত সকল মৌল জারণ সংখ্যা কত, 2 প্রদর্শন করে। ম্যাক্সিমামের ক্ষেত্রে জারণ সংখ্যা কি হয়, 2। স্ক্যান্ডিয়াম কত, 3। স্ক্যান্ডিয়াম কত, 3+, সে 3টা দেয়। সে কয়টা দেয়, 3টা। এগুলা ইলেকট্রোমিনাস তুমি যদি দেখো তাহলে বুঝবা। আচ্ছা আমরা, আচ্ছা আমি এই 4টা একটু দেখি আগে, তাহলে 4টা পারলেই ওগুলা পারবা। সব জিনিস এটা গরুর রচনা না, যে 4টা পা, 4টা পা, 2টা পা। লেখো না লেখো পরের হিসাব, এটা মার্কসের উপর ডিপেন্ড করে। এখন আগে দেখো, এই যে স্ক্যান্ডিনাম কি, আগে আসক্তি বলতে কি বোঝায়? সেটা তুমি জানো। উপর থেকে নিচের দিকে গেলে শক্তি স্তর বাড়ে না, এগুলো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পড়ো নাই? উপর থেকে যতক্ষণ নিচে যায় শক্তি স্তর কি, শক্তি স্তর বাড়ে, মানে কি ধরো আমরা যখন উপর থেকে নিচে যাই তখন এরকম শক্তি স্তর বাড়ে, ইলেকট্রন সংখ্যাও বাড়ে, ইলেকট্রন সংখ্যাও কি বাড়ে, কিন্তু সাথে সাথে শক্তি স্তর বাড়ে। কিন্তু আমরা যদি উপর থেকে নিচে না গিয়া সাইডের দিকে যাই তখন শক্তি স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি, ইলেকট্রন সংখ্যা শুধু বাড়ে। তো তোমার ঘরে যদি রুম সংখ্যা না বাড়ে, শুধু সদস্য বাড়ে, তাহলে কি হইব, গণরুম। তখন কি হবে, গণরুম। তখন এই যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনেক বেশি হবে না? নিউক্লিয়াস তো কোন চার্জ, ধনাত্মক। তখন এই ধনাত্মকের প্রতি এদেরকে আকর্ষণ অনেক বেশি হবে, কারণ এটা তো ঋণাত্মক, ইলেকট্রন কি ঋণাত্মক। তখন এদের সংখ্যা যদি বাড়ে কিন্তু রুম সংখ্যা বাড়ে নাই, মানে রুম মানে কি, শক্তি স্তর সংখ্যা বাড়ে নাই, তখন কি এদের আকর্ষণ অনেক প্রবল হবে না? তখন এখান থেকে কেউ ঢুকতেও সহজ হইব, কঠিন হইব, বের হইতেও কি, বের হওয়াও কঠিন। আকর্ষণ যত বেশি, এখান থেকে কারো ঢুকতো খবর আছে, বের হইতেও কি খবর আছে। কিন্তু এখানে কি হয়েছে, এই যে দেখো, এটা এখন এই যে ধরো যখন নিচের দিকে যায়, ধরো এটা হলো সর্ববহিষ্ঠ কক্ষপথ, তাহলে এই যে এখান থেকে এই সর্ববহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, এদের মধ্যে আকর্ষণটা কি অনেক কমে গেছে না? কত নাম্বার ঘরে, এই কোনার রুমে, এই সিবার রুম থেকে যদি কেউ কেউ নিয়ে যায় তালা পাইবো না। ওই জন্য যখন নিচের দিকে যায় তখন শক্তি স্তর বাড়ে। ব্যতিক্রম এটা ইয়াতে দেখবা, এখন আর এগুলো এখন ওটার মধ্যে এখন ঢোকা যাবে না। তুমি শুধু এই থিমটা দেখো, ওখানে আমরা প্রতিটার ক্ষেত্রে 2-1টা ব্যতিক্রম আছে, and ওই ব্যতিক্রমটা ইয়ে করে নিবে। এখন ওইটা এখন ওটার মধ্যে ঢুকলে আবার এটা শেষ হবে না।
এগুলা কি এবার কি তোমাদের আছে? কোন কোনতে? কিসে? ও, ওখানে হলো ব্যতিক্রম, ব্যতিক্রম গুলো, ব্যতিক্রম আছে ওটা। হম। যাক, ওইটা এখন এখন ওখানে ঢোকা সম্ভব না, কারণ এখন আবার ওটা বুঝাইতে গেলে এটা। আচ্ছা এখন দেখো, এই যে স্ক্যান্ডিনিয়াম, এই সাধারণত কয়টা ইলেকট্রন ছাড়ে? তিনটা। এই যে দেখো, স্ক্যান্ডিনিয়াম 3+ হয়। এই যে টাইটানিয়াম দেখো, কখনো দুইটাও ছাড়ে, তিনটাও ছাড়ে, চারটাও ছাড়ে। এই যে দেখো সবার, এই যে ভ্যানাডিয়াম দেখো, দুইটা ছাড়ে, তিনটা ছাড়ে, চারটা ছাড়ে, পাঁচটা ছাড়ে। তবে এর দেখো বিভিন্ন জায়গায় গোল চিহ্ন দেওয়া। কি দেওয়া আছে? গোল চিহ্ন, মানে এ কয়টা সে ছাড়তে পারে, এ কয়টা সে ছাড়তে পারে, কিন্তু সাধারণত ছাড়ে না। হ্যাঁ, সাধারণত কি ছাড়ে না, মানে দিতে পারে, কিন্তু বেশি যৌগ সাধারণত, যেমন কি আয়রন, এই দেখো এই আয়রন সাধারণত কয়টা? দুইটা আর তিনটা, মানে সাধারণত 2 এবং 3 যোজনী প্রদর্শন করে আর কি। অনেক সময় হয় না যে আমি চাইলে এটা করতে পারি, কিন্তু সবসময় কি করে না। তো যেমন এই যে ম্যাঙ্গানিজ, সাধারণত দুই অবস্থায়, সাধারণত কি দুই অবস্থায় থাকে আর কি, মানে দুইটা ইলেকট্রন সাধারণত দেয়। এগুলো পারে, কিন্তু এ অবস্থা সাধারণত ইয়ে করে না আর কি। এগুলা এই যে গোলগুলো হলে কি, এগুলো হলো বেশি, মানে এই অবস্থায় আমরা তাকে পাই আর কি, সাধারণত এই অবস্থায় ইয়ে হয় আর কি, কিন্তু এগুলো পারে। তার মানে দেখো, এই জন্য বলছে, এই যে দেখো এরা কি করছে, এই যে প্লাস প্লাস আকারে কখন হইছে, ইলেকট্রন দিয়েই তো হইছে। তার মানে এগুলো তো পরিবর্তনশীল যোজন নাই না? তার এর যোজনী কখনো 2, কখনো 3, কখনো 4। এর যোজনী কখনো 2, 3, 4, 5। এখন তার মানে এ দিতে পারে। এখন তুমি এটা বুঝবা কিভাবে? এখন তুমি যদি সাপোজ এটা বুঝতে যাও কত দিবে না দিবে, তাহলে তোমাকে ইলেকট্রোমিনাস জানতে হবে। ফার্স্ট ইয়ারে যে ইলেকট্রোমিনাস শিখেছি সেটা আবার দেখতে হবে। এখানে ইলেকট্রোমিনাস করে তখন তুমি দেখবা যে অযুগ্ম ইলেকট্রন কয়টা। এটা মানে কি তার অযুগ্ম ইলেকট্রন দুইটা। এটা মানে কি অযুগ্ম ইলেকট্রন কয়টা দেয়? তিনটার সাথে বন্ধন করে, এটা মানে চারটা। ওই যে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যখন ফাঁকা অরবিটাল থাকে, সামনের দিকে যায়, তখন কি অযুগ্ম হয়, তখন ইয়েগুলো গঠন করে। তখন এগুলো হলো বোঝার জিনিস। কারণ এই জন্য বলছে যে এই যে দেখো, ম্যাঙ্গানিজ সর্বোচ্চ দেখো, সর্বাধিক 2 এবং 7 হইতে পারে। ম্যাঙ্গানিজ কই, এই দুই, 2 এবং কত হইতে পারে? 7। তবে সাধারণত এই অবস্থা আমরা বেশি পাই, প্রতিটার হইলে এই অবস্থা। এই জন্য বলছে যে এরা সবাই হইলো কি, এরা সবাই অবস্থান্তর। তাহলে অবস্থান্তর, অবস্থান্তর এই যে যারা আছে, এরা কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে নাকি করে না? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এখন এটার জন্য, এখন এটার জন্য হইলো ডিপেন্ড করবে। কারণ কেউ যদি ইলেকট্রন বিন্যাস ভুলে যায়, and তার জন্য কঠিন মনে রাখা, বোঝা কঠিন। তাহলে তোমাকে আগে ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে জানতে হবে। ইলেকট্রন বিন্যাস জানলে তখন এই জিনিসগুলো কঠিন কিছু না। তবে এখন দেখো, এই যে ওই জন্য বলছে যে এই যে দেখো ম্যাঙ্গানিজ 7 পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু আবার হ্রাসও পেতে পারে, মানে দুইও হইতে পারে। ওই কথাগুলো বলছে, এই যে ওই কথা, ওই চারটাই এখানে বলছে, আর কিছু না। যে অমুকের এই কয়টা হইতে পারে, আবার কম হইতে পারে। মানে বলছে কি 6 হইতে পারে, 2 হইতে পারে, 5 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 1 হইতে পারে। এই কথাগুলো মানে জাস্ট এটা বুঝলে আর কিছু না। আর তার মানে এটা কিছুই নেই, এটা হলো একদম সহজ পড়া। কারণ কারো যদি ইলেকট্রোমিনাস কারো জানা থাকে, তাহলে এই জিনিসটা পারার কথা। কারণ এটা হলো বোঝায় যে অযুগ্ম ইলেকট্রন যার একজনের সাথে যুক্ত হবে। এই এখন দেখো, এই যে এই পড়াগুলা দরকারি পড়া। কেমিস্ট্রি বুঝতে হইলে বাসায় গিয়ে টুকটাক পড়তে হবে, পড়ার পরে কি প্রবলেম সেটা আবার দেখাইতে হবে, তাইলে গিয়ে ঠিক আছে। কারণ এগুলো পড়তে গেলে যদি বাসায় সমস্যা হয়, তখন ইয়ে করতে হবে। তবে ইলেকট্রিমিনাসটা যারা ভুলে গেছে একবার দেখে নিবা, মানে ইলেকট্রিমিনাস ভালোভাবে না ইয়ে করলে তখন জিনিসটা কঠিন। এখন দেখ আরেকটা জিনিস, এই অবস্থান ধাতুর সময় কি করে, রঙিন যৌগ গঠন করে। এখন এটা বর্ণনা লিখলে অনেক লেখা যায়, কিন্তু তুমি তোমাকে এত কিছু জানতো না, তুমি শুধু মেইন থিমটা জানবা। মেইন থিমটা জানায়, বাকি সব একই নিয়ম। ওই দেখো, তাহলে বাকি সব একই নিয়ম। তাহলে এখন দেখো, আমরা তো দেখছি যে সাধারণত একটা যৌগ রঙিন হয় কখন, যে কালারফুল যে লাইটটা যদি সে শোষণ করে, ঠিক না? এখন দেখো, কোন যৌগ বা আয়ন যদি দৃশ্যমান আলো, মানে একটা যৌগ যে রঙিন কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? ওই দেখো, আপনি আছেন দুনিয়াতে আছেন, মানে একটা যৌগ যে রঙিন কি রঙিন না, এটা আমরা বুঝি কিভাবে? আমাদের চোখে যে দৃশ্যমান আলো আছে না, দৃশ্যমান আলোর বাইরে হইলে কি হবে? ওই ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে না? তাহলে ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে
যদি একটা কোন একটা যৌগ আয়ন বা এগুলা যদি আমরা মানে দ্রবীভূত অবস্থায়, দেখো দৃশ্যমান আলো বা সূর্যের আলোকের রশ্মি শোষণ করলে ওই যৌগের রং কি হবে? কালার হবে না? রং মানে রং উৎপন্ন হবে। এখন দেখো কি কারণে হয়। অবস্থান্তর ধাতু যেহেতু ডি অরবিটাল কি থাকে, ফাঁকা থাকে না কিছুটা? ডি অরবিটালে কি থাকে, আংশিক ফাঁকা থাকে। তাদের ক্ষেত্রে একই উপস্তরের নিম্ন স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন উন্নীত করলে, মানে দেখো নিম্ন স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রনকে আমরা উন্নীত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা বেশ কম। এখানে আমরা একটু দেখি, সামান্য পরিমাণ শক্তি দৃশ্যমান পরিসরে পাওয়া যায়। এই কারণে অবস্থান্তর আয়ন সমূহের এই ধর্ম আছে যে তার দৃশ্যমান পরিসর থেকে নির্দিষ্ট পরিমাণ আলো বিকীর্ণ করে বর্ণযুক্ত হয়। আচ্ছা, এটার সাথে কিন্তু এই যে আমরা কথা বলছি, এটার সাথে কিন্তু আমার আগের প্রশ্নের একটা লিঙ্ক আছে। কি লিঙ্ক বলো তো? পড়া বুঝতে পুরো টপিকটাই বুঝতে হয়। আগের প্রশ্ন এই যে এখানে তুমি কি দেখছো, এখানে আমরা বলছি যে এরা কি করে, একটু আলো শোষণ করে এক স্তর থেকে আরেক স্তরে যায়। এটার সাথে আগেরটার একটা লিঙ্ক আছে। এ- এ- এই যে আমরা একটু আগে দেখছিলাম না, একটু আগে প্রশ্ন ছিল কি, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না? তো সেখানে তো আমরা দেখছি একজনে একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে নাকি পারে না? বিভিন্ন অবস্থায় মানে প্রদর্শন করতে পারে। ওই কথাগুলো বলতে বলছে যে একই উপস্তরের মধ্যে যে এক স্তর থেকে শক্তি একটু শোষণ করে কি করতে পারে, সে উপরের স্তরে যাইতে পারে। ওই জন্য বলছে এক বা একাধিক ইলেকট্রনকে উন্নীত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা খুবই কি কম, কারণ এরা সহজে, এদের নেচারটাই এরকম, সহজে এরা তোমার এইরকম শক্তি শোষণের মাধ্যমে এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। কারণ আমরা তো এমনিও দেখছি যে এরা পরিবর্তনশীল যোজনী যা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আর পরিবর্তনশীল যোজনী মানে কি, হে যদি মানে ইলেকট্রন দেওয়ার ইচ্ছা না থাকতো তাহলে কি সে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে? তখন তা তো দেওয়ার ইয়ে আছে, ইচ্ছা আছে, মানে মৌলগুলো হইলো এরকম। এই কারণে তোমার এরা রঙিন যৌগ গঠন করে। তাহলে মোট কথা যে অবস্থান্তর ধাতু সমূহ রঙিন যৌগ গঠন করে, মেইন কারণে হচ্ছে এদের ডি অরবিটাল আংশিক পূর্ণ। এটা হলো একটা একটা কারণ, নিজেরা পরে ব্যাখ্যা করবা। ডি অরবিটাল কি আংশিক পূরণ। তা এর আরেকটা জিনিস হইলো কি, একটা বস্তু কালার কি কালার না, এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের যে দৃশ্যমান আলো, হ্যাঁ এটা যদি সে শোষণ করে, মানে যে কালারটা দেখ ইয়ে করবে আমরা ওটা দেখবো, ঠিক না? তার ডি অরবিটাল যেহেতু ফাঁকা, তাহলে সহজে কি করতে পারে, এদের উপস্তরে এরা এক স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে কি আরেক স্তরে যেতে পারে। এটার জন্য যে শক্তি লাগে, শক্তি কি খুবই কম, বেশি না, অল্প। শক্তির প্রয়োজন বেশ কম। ফলে কি হয়, এই সামান্য শক্তি এগুলা দৃশ্যমান, আমাদের দৃশ্যমান আলো ওখানে আমরা কি সামান্য শক্তিটা ওখানে পাই। দৃশ্যমান আলোর যে রেঞ্জ, যে পরিসর, সেখানে কি এই সামান্য শক্তি এটা কি পাওয়া যায়। এই কারণে বলছে অবস্থান্ত ধাতু সময়ের এই ধর্ম আছে যে এইরকম অল্প শক্তি দৃশ্যমান থেকে এই যতটুকু লাগে এই শক্তিটা নিয়ে সে কি করতে পারে, এক স্তর থেকে আরেক স্তরে সে যেতে পারে। যদি হয়তো যে দৃশ্যমানে ওই রকম যত আমার এক স্তর থেকে আরেকটা উপস্তরে যে ইলেকট্রন যাবে, যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি লাগবে এটা অনেক বেশি, এটা আমি দৃশ্যমান যে আমার আলো আছে সেখানে আমি পাই, সেখানে আমি পাচ্ছি না, তাহলে না হইতো না। কোন একটা জিনিস তোমার অ্যাভেলেবেল যদি থাকে তাহলে তুমি ওই কাজটা করতে পারবে না? ওই কাজটা করতে পারবো। তার মানে আমার দরকার হলো যখন এক স্তর থেকে আরেক স্তরে গেলে, এমনি তো আমরা বুঝি যে এক স্তর থেকে আরেক স্তরে গেলে আলো শোষণ করে, আবার উপর থেকে নিচের দিকে আইলে কি আলো বিকিরণ করে, তাই না? তো এটার জন্য শক্তি লাগে কতটুকু, খুবই কম, যেটা সে কই থেকে নিতে পারে, দৃশ্যমান আলো থেকে সে নিতে পারে। এই কারণে এটা কালারফুল, এই কারণে এটা কালারফুল। এই যে দেখো, তাহলে এই জন্য অবস্থিত আয়ন সমূহের এই ধর্ম আছে যে তারা দৃশ্যমান পরিসর থেকে নির্দিষ্ট বিকিরণ কি করতে পারে, শোষণ করতে পারে। কারণ এটা বিকিরণ লাগে, শক্তিটা কম লাগে অনেক, এই কারণে। তাহলে যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে, আমরা কি তার সম্পূরকটা, যেটা শোষণ করবে আমরা কি করি, তার সম্পূরকটা আমরা দেখতে পাই। যেমন দেখো এই যে যদি মানে সবুজ বর্ণ হয় তাহলে হইলো বেগুনি। ওই যে আমরা কোন ক্লাসে যেন একটা বর্ণের একটা ইয়ে পড়ছিলাম না এরকম, মনে আছে? এরকম কোনটা 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 মিলে যেন কোনটা হয়। হুম, এরকম আর কি। তাহলে আমরা যেটা শোষণ করবে তার উল্টাটা, এভাবে সবুজ শোষণ করলে কি হয়, বেগুনি। আচ্ছা যাই হোক, এটাকে উদাহরণস্বরূপ বলছে, এই জন্য বলছে অবস্থান মৌলসমূহ সাধারণত রঙিন যৌগ গঠন করে কেন। তাহলে মোট কথা একটাই, সহজ কথা, তুমি বলো।
মোট কথা কি কি কারণে রঙিন যৌগ গঠন করে? মানে মানে এরকম এই যে মানে কথায় একটা কথাটা কতক্ষণ ধরে বলতেছি কিন্তু তারপর বলতে পারো না, কারণ এই জিনিসটা পড়ালেখা আপনার এইটুকুই, পুরো মনোযোগী সামনে বসে কথা কয়। মেন কথা হলো ডি অরবিটাল খালি থাকে, এরপরে ডি অরবিটাল খালি থাকে, এরপর আর আর কারণ কি? আ- এরপর হলো এক উপস্থিত থেকে আরেক উপস্থিতিতে যাবে, যাওয়ার কোনো শক্তি লাগে কি? খুব কম, যেটা দৃশ্যমান আলোর মধ্যে আমরা কি সহজে সে পাই, সেখানে শোষণ করতে পারে, এই কারণে শেষ। এটা এখন ঘুরে পেঁচা যত বড় করতে পারো, মেন কথাটা ঠিক রাখতে হবে। এখানের পরে এখানে শেষ করতে পারো না, চেষ্টা করতে পারো না। এই যে অবস্থা তো ধাতু সমূহ কি একটাকে ছিল রঙিন যৌগ গঠন করে, এবার হলো কি জটিল যৌগ গঠন করে। এই যে দেখো জিনিস একই, অবস্থান্তর মৌল সমূহ ক্যাটায়ন সমূহ কি করে জটিল যৌগ গঠনের প্রবণতা তাদের মধ্যে আমরা দেখতে পাই। কারণ কি? কারণ তো সে একই। অবস্থান্তর অবস্থান্তরের জিনিস আছে তো এক। তুমি যদি দেখতে সুন্দর হও, তোমার যদি কেউ এসে দেখে এক নজর দেখে পছন্দ করে বসে, তোমার গুণ তো একটাই যে তুমি সুন্দর, এটা দেখা। And তোমার যদি কেউ বাইগান বাগায় নিয়ে যায়, গুণ কি? গুণ তো সে একটাই, যে তুমি দেখতে সুন্দরী, এই জন্য কেউ পছন্দ হয়েছে তোমার বাগায় নিয়ে গেছে। বা কেউ তোমার বড় বোনের দেখতে আসছে, আইসা তোমার পছন্দ হয়ে গেছে, তোমার বিয়ে করে নিয়ে গেছে, বা যেটাই হোক। বা কেউ তোমার গুলি করে মারা ফেলছে, যে অন্য কেউ পাইবো না, পাইবো আমি পাবো না, এটা হইব না। তার মানে যা কাহিনী, কাহিনী যেটাই হোক, কাহিনী যেটা হোক, কারণ কি? কারণ সে একটা, তুমি সুন্দরী। এখানে কাহিনী যাই ঘটুক, জটিল যৌগ গঠন করুক, রঙিন যৌগ গঠন করুক, আর যাই করুক, ডি অরবিটাল ফাঁকা আছে। জিনিস একই, আর কিছু না। তাহলে এই যে দেখো, তাহলে এর জটিল যৌগ গঠন করে কারণ কি? এর ক্যাটায়ন সমূহ জটিল যৌগ গঠন করবে কারণ হলে ডি অরবিটাল। এই যে দেখো, ডি অরবিটাল কি আছে? ফাঁকা। কাহিনী একটাই, যেটাই বলুক ওইদিকে নিয়ে যাবে। আচ্ছা, অরবিটাল মোটামুটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, যা মুক্ত জড় ইলেকট্রন গ্রহণে কি সক্ষম। মানে কারোর সাথে যৌগ গঠন করতে হলে তো তোমার এই যে জটিল যৌগ করতে, বিশেষ করে মুক্ত জড় ইলেকট্রন, মুক্ত জড় ইলেকট্রন থাকে। এখন বলো যে মুক্ত জড় ইলেকট্রন কি, কিছুদিন আগে বলছিলাম। হ্যাঁ, আমরা তো জানি যে প্রতিটা জায়গায় কিছু, যেমন এই যে ধরো অক্সিজেন, ধরো আমরা, আচ্ছা অক্সিজেনের ইকুইভ্যালেন্স লিখতে পারো। অক্সিজেন কত? 1s2, 2s, এটাতে লিখতে মুশকিল, 2p4। এখন দেখো 2p, 2p তে এটাকে আমরা যদি ভাঙাতে যাই, 2p(x, y, z), এখন ওখানে যদি থাকলে তাহলে বন্টন হবে কি? প্রথমটাতে 2p(x) এ যাবে কত? দুইটা। 2p(y) তে একটা, 2p(z) এ একটা। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা? মুক্ত ইলেকট্রন কয়টা আছে? এই চারটা হলে এভাবে বন্টন হবে। দুইটা আছে। এই জন্য অক্সিজেন যোজনী কত? দুই, কারণ এর যে দুইটা আছে, স্বাভাবিক অবস্থা সে কি করতে পারে? দুইটা দিয়া কার লগে বন্ধন গঠন করতে পারে, তার যোজনী দুই। কিন্তু কিন্তু উত্তেজিত অবস্থায়, এই যে দেখো, উত্তেজিত অবস্থায় এর এর উত্তেজিত করে এখান থেকে ইলেকট্রন নিতে যে পরিমাণ শক্তি, এটা সম্ভব না। কিন্তু এখন দেখো তো, এখানে আরো দুইটা ইলেকট্রন আছে, দুইটা করে। এই যে দেখো, এটা 2p4 কয় নাম্বার কক্ষপথ? 2p4 কয় নাম্বার কক্ষপথ? 2 নম্বর কক্ষপথ। এই 2 নম্বর কক্ষপথে 2s2 আছে না? মানে এখানে এক জোড়া ইলেকট্রন আছে না? আবার 2px এ দুইটা ইলেকট্রন আছে না? এখানে এক জোড়া ইলেকট্রন আছে না? তো এখন এই যে এ তো এগুলো বলতে পারে যে, আপনিও এদেরকে বলতে পারে, অযুগ্ম ইলেকট্রনকে বলতে পারে যে আপনারাও 2 নম্বর কক্ষপথের লোক, আমরাও 2 নম্বর কক্ষপথের লোক, তা আপনারা বিক্রিয়া করছেন, আমরা কি করছি? তাহলে এই যে যারা কারোর সাথে যুগ বিক্রিয়া করতে পারে নাই, এরকম থাকে, এদেরকে কি বলে? মুক্ত। আরে বেটা, অযুগ্ম নেই দুইটা, মুক্ত জোর লিগ্যান্ড। এরা হলো কি মুক্ত জোর ইলেকট্রন, এরা কি মুক্ত জোর ইলেকট্রন, এরাও কারোর সাথে সন্নিবেশ বন্ধন বন্ধন কি গঠন করতে পারে। কারণ এ তো কার সাথে যুক্ত হইলেই। কিন্তু এই যে 2s2 আছে, 2px2 আছে, 2px
টু, থেকে লিখতে হবে 2px, 2px 2 আছে। তাহলে এই যে দুইটা 2x 2px 2, এরা হইলো সাধারণত ও এরা তোমার ওইভাবে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। এদেরকে আমরা মুক্তজোড়ী ইলেকট্রন বলি, তবে এরা বন্ধনে আবদ্ধ হয় সাধারণত সন্নিবেশ। এরা এইরকম মুক্তজোড়ী ইলেকট্রন যদি থাকে, এরা কোন বন্ধনে আবদ্ধ হয়? সন্নিবেশ বন্ধন। এই জটিল যৌগটা গঠন করার সময় এই যেগুলো কাজে লাগে, এই কথাটা এখানে বলছে যে খালি থাকে নির্দিষ্ট, দেখো, নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে যা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণে সক্ষম। এই এখন এই যে যাদের লগে রঙিন যৌগ গঠন করব বা জটিল যৌগ গঠন করব, এই জটিল যৌগ গঠন করলে হে বেটা করে তো এটা লোভ দেখান লাগবো। লোভ দেখান লাগবো না যে আমার মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখন শুধু লোভ দেখাইলে হইব? তা তো নেওয়ার সামর্থ্য লাগবো, সামর্থ্য লাগবো না? তার নেওয়ারও কি সামর্থ্য লাগবো। শুধু মুক্ত জোড় ইলেকট্রন থাকলে হবো না, যার লোক বন্ধন গঠন করবে না নিতে পারলে। এখন হেরে যদি আইসা ক্যাটরিনা বলে আই লাভ ইউ, হ্যাঁ রিয়া, কারণ হে তো সাথে সাথে কি অজ্ঞান হয়ে শেষ। এখন তো তার ওই যে ওই শক্তিটা থাকা লাগবে না, বিয়ের প্রতি 40 এখন তার মধ্যে কি ও ওইটা বললো ওইটা নেওয়ার মতো ওই সাহসটা থাকা লাগবে। না থাকলে সে কাইতে যাবে, আর যদি সাহস থাকে তখন বলবো চলো কাজে অফিসে। তাহলে এই কথাটাই বলছে যে মুক্ত ইলেকট্রন গ্রহণে সক্ষম। ঠিক আছে। এখন দেখো এই লিগ্যান্ড কর্তৃক এই যে মুক্ত ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু যোজনী স্তরে যে ফাঁকা অরবিটাল থাকে, অরবিটালের প্রয়োজন। মানে এই যে কারো যদি এই যে মুক্ত ইলেকট্রন ধরতে হয়, ধরার জন্য কি লাগবো? ফাঁকা অরবিটাল। ফাঁকা অরবিটাল কার আছে? ওই যে ওদের আছে, সাধারণত ওদের কি থাকে। এই অবস্থার মূল সময় এরকম ধর্ম আছে। তার মানে এই যে ফেজ যখন ওই যে ক্যাটরিনা এসে আই লাভ ইউ বললো, তার তার তো ঘুরানোর জন্য তো বিএমডব্লিউ ওগুলো লাগবো। তার যদি এগুলো থাকে তখন বলবো চলো ঘুরে আসি। আর যদি না থাকে, আমি যদি বলো চলো ওই যে অটো, এই অটো এদিকে আসো খালি, তখন কি হবে? তখন হবে না। এই যে তার মুক্ত যে ইলেকট্রন, এটা যদি ক্যাপটিন হয় তাহলে তাকে গ্রহণ করার জন্য কি লাগবো? ফাঁকা, ফাঁকা অরবিটাল লাগবো। ওই ফাঁকা অরবিটাল ওই যে ওই বেড়ার থাকে। এই জন্য হ্যাঁ অর্ধপূর্ণ বা ফাঁকা, বা ফাঁকা অবস্থা থাকতে পারে, অর্ধপূর্ণ অবস্থাও কি থাকতে পারে, এগুলো লাগবে। এখন এই ধর্ম কার আছে? অবস্থান্তর গুলার আছে। এই জন্য এই বেটারা জটিল যৌগ গঠন করে। এখন একটা উদাহরণ দেখো, একটা উদাহরণ আমরা দেখি। এই যে দেখো কোবাল্টের আমরা দেখি যে কোবাল্টের 3d6 4s, এই যে খালি খালি অরবিটাল আছে নাকি নাই? এটা অর্ধপূর্ণ না। অর্ধপূর্ণ হইলো কত? 5 হইতো, কত হইতো? 5। আমি তো বলছি অর্ধপূর্ণ বা খালি অরবিটাল। তাহলে অর্ধপূর্ণ এটা পূরণ করে না, কিন্তু খালি অরবিটাল তো আছে, তো এটা তো পূরণ করছে। তাহলে সে লিগ্যান্ড নিতে পারবে। লিগ্যান্ড মানে কি? ওই যে মুক্ত জোড় ইলেকট্রন, যার লোক জটিল যৌগ গঠন করবে তার মুক্ত জোড় ইলেকট্রনকে সে ধরে রাখতে পারবে। এই কারণেই, এই জন্য, এই জন্য বলছে দেখো এই যে ফাঁকা পাওয়া পূর্ণ ইলেকট্রন লিগ্যান্ড কর্তৃক মুক্ত জোড় ইলেকট্রন গঠনের মাধ্যমে সে কি করবে? জটিল যৌগ গঠন করতে পারে। তাই মোট কথা অ্যান্সার কিন্তু এইটাই, মনে রাখলে হইলো যে ফাঁকা অরবিটাল। প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক পদার্থ যদি একবার আসে নাই কখনো, তারপরে এটা জানতে হয়, আসতে পারে। এ সহজ। নাম হলো প্যারাম্যাগনেটিক। যদি কি থাকে, সকল ইলেকট্রন কোন অরবিটালে সকল ইলেকট্রন কি অবস্থা থাকে? জোড় অবস্থা থাকে, তাহলে ওটাকে আমরা বলি ডায়া। আর যদি প্যারা, বিজোড় সংখ্যক, যদি কোনো পরমাণু আয়নের অরবিটালে বিজোড় সংখ্যক ইলেকট্রন, তার মানে বিজোড় ইলেকট্রন থাকে। সব বিজোড় এটা না, কারণ এক জায়গায় যদি সব বিজোড় হয় তাহলে হইলো কেমনে? ঠিক না? এক ঘরে সব পাকনা হইব না, দুই চারটা পাকনা থাকতে পারে আর কি। আচ্ছা, এরপরে এরা সাধারণত কি হয়? এরা বিকর্ষণ হয়। আর এরা কি হয়? আকৃষ্ট হয়। আর রঙিন যৌগ গঠন করে না। কিন্তু প্যারা যারা আছে রঙিন যৌগ গঠন করে। এটা দরকার নাই, তাপমাত্রার উপর নির্ভর করে না, নির্ভর করে, হয় এর দরকার না, এটা জাস্ট একটু জানার জন্য দিতে পারো। সাসেপ্টিবিলিটির মানটা ঋণাত্মক, ধনাত্মক দরকার নাই। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কত? একের চেয়ে কম, একের চেয়ে বেশি। জাস্ট এটা একটু জাস্ট একটু জানার জন্য আর কি, যে অনেক সময় হয় না যে কত দিল, ডায়াম্যাগনেটিক পদার্থ কি, প্যারাম্যাগনেটিক কি, একটু দিলে ওটা বোঝার জন্য আর কি। যে ডায়াম্যাগনেটিক মানে হলো জোড়া জোড়া ইলেকট্রন, প্যারাম্যাগনেটিক মানে হলো একটু অযুগ্ম ইলেকট্রন, বিলেগ ইলেকট্রন থাকবে আর কি। এই তারপর বিকশিত হয়, আকর্ষিত হয়।
এই ল্যান্থানাইড মৌল 51 থেকে পারমাণবিক সংখ্যা আমরা কত, 51 থেকে 71 পর্যন্ত মৌল সমূহকে, হ্যাঁ ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল আছে এদের। 51 থেকে 71 পর্যন্ত মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল থাকা এদেরকে আমরা কি করে, কি বলছে, ল্যান্থানাইড গ্রুপ, গ্রুপে স্থান দিছে। কয়টা মোট? 15টা। আচ্ছা। আচ্ছা, এখন দেখো এই সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন, এই বেটারা, এই সবগুলাতে দেখবা সর্বশেষ ইলেকট্রন কোথায়, কোন অরবিটালে যায়? 4f। এই জন্য একে 4f ব্লক মৌল কি বলা হয়, এদের মধ্যে সবগুলাতে দেখবা লাস্ট সর্বশেষ ইলেকট্রনটা 4f এ যায়, এই জন্য এটা বলা হয়। একে আবার Ln3+ দ্বারাও কি প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এই কাহিনী শেষ। অর্থাৎ এদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম, শুধু এটা ওই যে ক বিভাগে যদি দেয় কখনো, যে ল্যান্থানাইড বলতে কি বুঝো, সিরিজের মৌল বলতে কি বুঝো। হ্যাঁ, এই আর কিছু নাম হইলো দুষ্প্রাপ্য। তাহলে সহজে কি পাওয়া যাইবো? বলছে দুষ্প্রাপ্য মৃত মৌল বা বিরল মৃত্তিকা মৌল। নাম হইলো, নাম দিয়ে তো বোঝা যায়, তার মানে এই যে এই ল্যান্থানাইড, ল্যান্থানাইডের সিরিজের ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টা মৌলকে কি বলা হয়? এটা হলো বিরল মৃত্তিকা বা দুষ্প্রাপ্য মৃত মৌল কি বলা হয়। কারণ কি দুষ্প্রাপ্য, তার মানে খুব বেশি পরিমাণে পাওয়া যাবে, ঠিক না? এটা হইলো কি দোলার মতো, মাঝে মধ্যে দেখা যায়। আমার উদাহরণ তো সবসময় সামনে থাকলে দেওয়ার চেষ্টা করি আর কি। তাহলে এখন দেখো, এই তাহলে না, ভিডিওতে এগুলো নাম আছে তো। আচ্ছা, এখন দেখো এরা খুশিতে এ পরদিন পরদিন আসবো যদি ঐশ্বরিয়ার নাম বলে তার সাথে ওই আশায়। আচ্ছা, এখন দেখো হয়েছে কিছু করি না এগুলা, এগুলা এগুলা করার জন্য তো, এগুলা করার জন্য সময় পাবো কই? ভিডিওর পিছনে কিছুই করি না, আপলোড দিয়ে দিই। আচ্ছা দেখো, এখন বলছে কি এরা খুব কম পরিমাণে পাওয়া যায় সাধারণত, তাহলে কই পাওয়া বেটা এদিকে, সাধারণত তাহলে কই পাওয়া যাবে? এই যে ধাতুর অক্সাইড গুলা থেকে এদের নিষ্কাশন করা হয়, যেখানে পুরাতন মাটি আছে এইসব জায়গা থেকে পাওয়া যায় আর কি। এই জন্য রেয়ার আর্থ বলা হয়। বলতো তবে বলছে কি রেয়ার বললো, অতটা রেয়ার না, মানে কিছু মানে বিশেষ করে যেখানে পুরাতন মাটি আছে, পাহাড়ি অঞ্চল টঞ্চল ওসব জায়গায় কি কিছু পাওয়া যেতে পারে আর কি। আচ্ছা, বর্তমানে বিরল মৃত্তিকা শব্দটি পরিহার করেছে, কারণ মোনাজাইট এবং গ্যালাডিন কি গ্যালোডিনাইট খনিজ আগরিকে এগুলো একটু পাওয়া যায় আর কি। যাই হোক, তাহলে বিরল মৃত্তিকা বলতে কি বোঝায়, নিজেটা নিজে বানায় লিখবা। হুম, শেষের দিকে। এখন দেখো ল্যান্থানাইট সংকোচন, এই যে দেখো ল্যান্থানাইট সংকোচন, ল্যান্থানাইট নাম হলো সংকোচন, বুঝে যায়। এখন দেখো ল্যান্থানাইডের যেই মৌলসমূহের আয়নিক ব্যাসার্ধের মান সাধারণত এই দেখো ল্যান্থানাইড থেকে লুটেশিয়াম পর্যন্ত যতই আমরা অগ্রসর হই তখন আণবিক ব্যাসার্ধ সাধারণত কি করে, কিন্তু আমরা জানি এটা সাধারণত আণবিক ব্যাসার্ধ তোমার বাড়ার কথা ছিল। আণবিক ব্যাসার্ধ কি করার কথা ছিল, সামনের দিকে আণবিক ব্যাসার্ধ বাড়ার কথা ছিল, কিন্তু আণবিক ব্যাসার্ধ কি করেছে, কমে গেছে, এই জন্য বলছে সংকোচন। এই জন্য কি বলছে, মানে ল্যান্থানাইড সিরিজে আমরা এখান থেকে যখন এদিকে যাব তখন সাধারণত এটা বাড়ার কথা ছিল, কিন্তু এবার আর কি আয়নিক ব্যাসার্ধটা কি হয়ে গেছে, কোনটা, এ- এইটা, আর এটা তো, এটা তো এখানে তোমার একই ইয়ার না, ওই যে গ্রুপ পর্যায়, এটা তো ওইটা না যে এক পর্যায়ের মূল, এটা বলছে যে ওইটা পারে। এটা একটা সিরিজের কথা বলছে এখানে, পাশাপাশি লেখছে লেখছে বলে এইদিকে বললাম। এটাকে ওই যে গ্রুপের মূল না। তুমি যদি ওই যে পারমাণবিক সংখ্যা দিয়ে ওটা কাজ দেখতে যাও, তখন সাধারণত এটা হলে এদের হলে বাড়ার কথা কি, কিন্তু দেখা যায় যে এদের আধুনিক ভাষা তো হইলে যায় কমে যায় আর কি। এখন দেখো কি অবস্থায়, দেখো পারমাণবিক অবস্থায় এই হ্রাস বোধহয় থাকলো, এই যে ইউরেনিয়াম আর হলো কি ইটারবিয়াম, এই দুই নিয়মে ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রম হওয়ার কারণ হলো এই দেখো ইউরোপিয়াম এ হইলো অর্ধপূর্ণ F7, আর ইটারবিয়ামও কি পূর্ণ। এই যে ইউরোপিয়ামে
অর্ধপূর্ণ এফ অরবিটাল, আর ইটারবিয়ামে কি এফ অরবিটাল পূর্ণ। এই কারণে এখানে আবার ব্যতিক্রম দেখা যায়। সাধারণত এখন দেখো, একটি কম পারমাণবিক সংখ্যার মৌলর আয়ন অপেক্ষা একটা বেশি পারমাণবিক সংখ্যার মৌলের আয়ন, এ, তা বলে, একটি কম পারমাণবিক সংখ্যার মৌল আয়ন অপেক্ষা একটি বেশি পারমাণবিক সংখ্যার মৌলের আয়নের পারমাণবিক ব্যাসার্ধ আর বেশি হয়। মানে কমের চেয়ে কি অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা যার, তার আয়নের ব্যাসার্ধ বেশি হয়। কিন্তু ল্যান্থানাইট সিরিজে আমরা কি দেখি, বিপরীত ধর্ম পরিলক্ষিত হয়, যতই যায় ততই কি তোমার কমতে থাকে, 4f অরবিটাল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই কারণে নিউক্লিয়াসের সাথে চার্জও কি দেখো, এই যখন আমরা এদিকে যাই তখন তাদের নতুন কোনো শক্তি স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি 4f এ বাড়তে থাকার কারণে ধনাত্মক আধানও কি পরিমাণ, নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক আধানের পরিমাণ কি বাড়ে। তাহলে এই যে একটি বাড়তি ধনাত্মক সংযুক্ত হলে তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু একই জায়গায় যখন একটা বাড়তি প্রোটন যুক্ত হয় নিউক্লিয়াসে, আমরা তো জানি ইলেকট্রন আর প্রোটন কিন্তু সমান থাকে, ঠিক না? তো যখন একটা কইরা ইয়া বাড়ে, ধরো একটা যখন এফ অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ঢুকে, তো একটা ইলেকট্রন ঢুকা মানে কি একটা প্রোটন যুক্ত হওয়া। একটা ইলেকট্রন ঢুকা মানে কি, আমরা যত এদিক থেকে এদিকে যাব, এদিক থেকে যত এদিকে যাব, একটা ইলেকট্রন ঢুকা মানে একটা প্রোটন যুক্ত, এটা অটো। ইলেকট্রন ঢুকলে খুব একটা কি, ইলেকট্রন হলো নষ্ট সেলে, খুব একটা পরিবর্তন হয় না। কিন্তু প্রোটন হলো নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। কোথায় থাকে? নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। তাহলে প্রোটনের যে চার্জ ধনাত্মক, এটার কারণে কি হয়ে যায়, আকর্ষণ বাড়ে। তা আমরা তো জানি যে আকর্ষণ যদি কারো বাড়ে, তাহলে ব্যাসার্ধ কি কমে না বাড়ে? হ্যাঁ, আকর্ষণ বাড়লে ব্যাসার্ধ কমে। তাহলে এই যে এদের ওই জন্য তো বলছে যে যত করে এফ অরবিটালে যত করে ইলেকট্রন বাড়তে থাকবো, তত বেশি একটা করে প্রোটন যুক্ত হওয়া, তত বেশি মানে ধনাত্মক চার্জ বাড়তে থাকে, অর্থাৎ তত বেশি ব্যাসার্ধ কি কমতে থাকে। ওই জন্য বলছে যে একটি করে বাড়তি প্রোটন যুক্ত হলে তার আকর্ষণটা বাইরের শক্তি স্তরের প্রতি একটু উপরে একটু কি হয়, বেশি হয়। এই কারণে নিউক্লিয়াসের কাছে চলে আসে, অর্থাৎ আকার কি ছোট হয়ে যায়। একে আমরা ল্যান্থানাইট সংকোচন বলি। হ্যাঁ, বুঝতে পারছো? মানে মোট কথা হলো এর পুরা অরবিটাল আছে না, এই যে যত বেশি এদিকে যাব, একটা একটা করে যাব, ওই একটা একটা করে অতিরিক্তটা কই পুরা ঢুকে, ঢুকে কারণে মোট কথা হলো তার ইয়া বাড়ে। হ্যাঁ, দুই বেটা ব্যতিক্রম আছে। আর এটারে সংকোচন বলা হয়, কি ল্যান্থানাইট সংকোচন বলা হয়। আচ্ছা, এখন এই যে অবস্থান্তর মৌল আর লাগবো, অবস্থান্তর মৌল আর অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য কি, ডেফিনেশন দেখলে বুঝবা। অবস্থান্তর মৌল কোনটা, অসম্পূর্ণ ডি অরবিটাল। আর অসম্পূর্ণ ডি অরবিটাল ছাড়াও অসম্পূর্ণ এফ অরবিটালের উপস্থিতি যদি থাকে, তখন আমরা বলবো অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল। তার মানে শুধু অবস্থান্তর মৌলে 4f নিয়ে এফ অরবিটাল নিয়ে কোনো কিছু বলা আছে, কিন্তু অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলতে কোনটা, ওটার পাশাপাশি, হ্যাঁ, অসম্পূর্ণ ডি অরবিটালের পাশাপাশি কি থাকবে, অসম্পূর্ণ এফ অরবিটাল। ঠিক আছে, আর বাকিগুলার কিছু না। আছে আর নাই?